সৌজন্যে ZSRM। বিদেশে মানব পাচারের শিকার ব্যক্তিদের আটকে রেখে মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। এ ধরনের ঘটনার সঙ্গে আমরা অনেকটাই পরিচিত। দেশের ভেতরেই যদি এমন নির্যাতনের ঘটনা ঘটে, সেটা যে ভিন্ন মাত্রা তা কোনো সন্দেহ নেই। এ যেন এক অপরাধের নতুন ট্রেন্ড, বহুমাত্রিক অপরাধের স্বর্গরাজ্য বললেও বাড়াবাড়ি হবে না। ছিনতাই, চাঁদাবাজি, এমনকি হত্যা চেষ্টাও। চাঁদা না দিলে মধ্যযুগীয় কায়দায় চলে নির্যাতন, চলে লুটপাট। টার্গেট ক্ষুদ্র ব্যবসায়ী, অটোরিকশা চালক আর ছোটখাটো দোকানি। ভয়, আতঙ্কে ওই এলাকার মানুষ এখন স্মার্টফোনই ব্যবহার করেন না। শুধু তাই নয়, এসব নতুন অপরাধীদের আছে টর্চার সেলও, যেখানে দিনের পর দিন চলছে নানা অপরাধ কর্মকাণ্ড। কারা করছে সব, তার খোঁজেই এ সপ্তাহের অনুসন্ধান ও সমাধান। সঙ্গে আছি আমি সাব্বির আহমেদ। রাজধানী ঢাকার পাশেই শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষা নারায়ণগঞ্জ। শত বছরেরও বেশি সময় ধরে ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শহরটি। রাজধানী ঢাকার প্রবেশদ্বার হিসেবেও পরিচিতি আছে প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জের। মাঝে মাঝে এ শহর আলোচনায় আসে রাজনীতিকদের হুঙ্কারে। সবকিছু মিলিয়ে আলোচনায় থাকে বন্দরনগর নারায়ণগঞ্জ। আয়তনের দিক থেকে এটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা। 683.14 বর্গ কিলোমিটারের এ নগরে প্রায় 31 লাখ মানুষের বসবাস। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাছদাইর এলাকা। নানান শ্রেণী পেশার মানুষের বসবাস এখানে। আছেন বিত্তবান, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষেরাও। হিসেব করলে এখানে তুলনামূলক নিম্ন আয়ের মানুষের সংখ্যাটাই বেশি। এখানকার মানুষের চলাচলের এবং প্রতিদিনের যাতায়াতের অন্যতম মাধ্যম ব্যাটারি চালিত অটোরিকশা। দেশের অন্যান্য জেলা থেকেও নিম্ন আয়ের মানুষরা এখানে এসে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। একটু ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকার আশায় এ শহরে আসেন তারা। আর এসব নিম্ন আয়ের মানুষদেরই টার্গেট করছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। এই অটো চালকরা যেহেতু একটু অসহায়, তাদের এই অসহায়ত্বের সুযোগ নিচ্ছে অপরাধীরা। নানা ধরনের কৌশল ব্যবহার করে তারা এই অপরাধ করে যাচ্ছে দিনের পর দিন। এলাকায় যে কেউ অটোরিকশা চালাতে আসলে তাকে অটো মালিকদের কাছে নির্দিষ্ট কিছু সিকিউরিটি মানি জমা রাখতে হয়। এই সুযোগটাই কাজে লাগায় অপরাধীরা। তারা গ্রাম থেকে আসা ব্যক্তিটিকে বিরাট অংশের সুদের বিনিময়ে টাকা ধার দেয়। এ টাকা ধার নিয়ে তারা যে অপরাধীদের খপ্পরে পড়ে গেল সেটা টের পেতে বেশি সময় লাগে না। টাকা ও সুদ পরিশোধ করতে অনেক সময় হিমশিম খেতে হয় অটোরিকশা চালকদের। এদেরই সহজে মেনে নেওয়া হয় না। শুরু হয় নির্যাতন। টর্চার সেল শুনলেই গা শিউরে ওঠে যে কারো। এমন টর্চার সেল গড়ে উঠেছে ঢাকার পাশে নারায়ণগঞ্জেই। একেবারে মধ্যযুগীয় কায়দায় মানুষের ওপর চলে নির্মম নির্যাতন। এ যেন আলাদা এক সাম্রাজ্য। চলুন এই টর্চার সেলের সঙ্গে পরিচয় হয়ে আসি। এমন ছবি দেখলে যে কেউ ভয়ে আটকে উঠতে পারেন। এক যুবককে মুখে স্কচ টেপ পেঁচিয়ে প্রথমেই তার কণ্ঠরোধ করা হয়, বেঁধে ফেলা হয় হাত এবং পা।
এরপর হাতুড়ির হাতল দিয়ে বেধম প্রহার চলে। এখানেই শেষ নয়, নির্যাতনের পুরোটাই ভিডিও করা হয়। এ ভিডিও দেখিয়ে অন্যদের ভয় দেখানো হয়। নির্যাতনের এমন ভিডিও দেখলে চাঁদা চলে আসে দ্রুতই। এ এক ভয়ঙ্কর ফাঁদ। মুখে স্কচ টেপ থাকার ফলে যাকে নির্যাতন করা হয় সেই ভুক্তভোগীর চিৎকারের শব্দ আর বাইরে যায় না, এমনকি হাই ভলিউম বা উচ্চ শব্দে গান বাজানো হয়। তারা তাদের যে আওয়াজ, কান্নার আওয়াজ বা তাদের যে নির্যাতনের ফলে তাদের যে চিৎকার যাতে বাইরে না যায় এজন্য তারা হাই ভলিউমে মিউজিক ছেড়ে দিত এবং জানালা দরজা বন্ধ করে তারা এই টর্চারটা পরিচালনা করত। দিনরাত ধরেই চলে এমন নির্মম নির্যাতন। এভাবে নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই। এর মধ্যে ভিডিওতে নির্যাতনের শিকার যুবক 7 দিন ধরে নিখোঁজ ছিলেন পরিবারের সদস্যদের কাছ থেকে। নির্যাতনের সময় তাকে নানাভাবে দেয়া হয় হুমকিও। হ্যাঁ দেখছেন, এই টর্চার সেলের ভেতরে রাখা আছে একটি রিভলভিং চেয়ার, আছে লোহার শেকল। কখনো কখনো শেকলে বেঁধেও ভুক্তভোগীদের নির্যাতন করা হয়। ভিকটিম তার কাছ থেকে 2000 টাকা নিয়েছিল। ওই টাকা না দেওয়ার কারণে সে মূলত তারে আটকে এই নির্যাতনটা করছে, যা তার বাপ মারাও জানতো না। তার বাপ মার কাছ থেকে সে 7 দিন নিখোঁজ ছিল। কারা এরা যারা সাধারণ মানুষকে এভাবে জিম্মি করে নির্যাতন করছে? এই ভিডিও ফুটেজ পাওয়ার পর শুরু হয় এটিএন নিউজের অনুসন্ধান। অনুসন্ধানে জানা যায় ফতুল্লার ছোট মাছদাইর কবরস্থানের পাশের এই বাসাটিকেই টর্চার সেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাড়িটির মালিক একজন আইনজীবী। পুরো বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ভেতরে এবং বাইরে আছে সিসি ক্যামেরা। তবে এ বাড়ির নিচতলায় এভাবে টর্চার সেল বানিয়ে মানুষকে নির্যাতন করা হচ্ছে, তা কিভাবে সম্ভব? বাড়ির মালিক কি কিছুই জানতেন না? এলাকায় কয়জন অটোওয়ালা আছে টাকা না দিলে কিছু করে জ্ঞান তুলতি মারি নেই, কিন্তু মরে আমি একজনকে মারছি। বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে গেলে যেন কোনো কিছুই ঘটেনি ওই বাড়ির নিচতলায়, এমন মনোভাবই দেখালেন তারা। প্রশ্ন উঠছে, বাড়ির মালিক কি জেনে বুঝে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাসা ভাড়া দিয়ে রেখেছেন? আর চারপাশে এত সিসি ক্যামেরা লাগিয়ে তাহলে এতদিন কি নজরদারি করা হচ্ছে? অনুসন্ধানে যা বেরিয়ে এসেছে তা ভয়াবহ তথ্য, যা চমকে দেবে সবাইকে। দর্শক নিশ্চয়ই ভাবছেন, এই সময়ে এসেও টর্চার সেল বানিয়ে সাধারণ মানুষকে এভাবে নির্যাতন করা যায়? কিভাবে এই টর্চার সেলের সন্ধান পাওয়া গেল? কারা এই টর্চার সেলের সঙ্গে জড়িত? সে বিষয় জানার আগে আপনাদের জানাতে চাই একটি ছিনতাইয়ের ঘটনা, যেটি ঘটেছিল গেল 26 সেপ্টেম্বর। নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্য বলছে, নগরীর ফতুল্লা থানাধীন মাছদাইর এলাকায় প্রায়ই ছিনতাইয়ের শিকার হন পথচারী ও বাসিন্দারা। তেমনি একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে গত 26 সেপ্টেম্বর। সেদিন ভোরের দিকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়া হয় তুষার মোল্লা নামে একজনের। এ সময় তার সঙ্গে থাকা স্মার্ট মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয় অপরাধীরা। সবকিছু কেড়ে নেয়ার পর ওই ব্যক্তিকে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। চলে না গেলে চাপাতি দিয়ে কোপানোর হুমকি দেওয়া হয়। সেদিন যিনি এই ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ নিয়ে বেঁচে গেছেন তিনি একজন
পুলিশ কনস্টেবল। অফিসের ডিউটি, নাইট ডিউটি শেষে সকালবেলায় রিক্সা নিয়ে আমি পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা দিই। পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝপথে মাঝদায় কবরস্থানের কাছে কয়েকজন মিলে এবং আমার অটোরিকশার গতিরোধ করে এবং আমার কাছ থেকে মোবাইল নেয়, টাকা নেয় এবং আমার ওখানে মারধর করে এবং বলে যে জানে মেরে ফেলবো, নাহলে স্থান দ্রুত ত্যাগ করে। শুধু এই একটি ছিনতাই নয়, সেদিন আরো কয়েকজন এই ছিনতাইকারীদের কাছে সর্বস্ব খুইয়েছেন। এ ব্যাপারেও পুলিশের কাছে তথ্য রয়েছে, কিন্তু সেসব ছিনতাইয়ের ঘটনা থানা পুলিশের কাছে অভিযোগ করে কেউ জানায়নি। পুলিশের মোবাইল ছিনতাইয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে শুরু হয় অভিযানে ধরা পড়ে পারভেজ, রাজু ও রাকিব নামে 3 জন। এই 3 জনের দেয়া তথ্যেই বেরিয়ে আসে এই টর্চার সেলের সন্ধান। বিস্ময়ে সবার চোখ ছানা বড়া। চুরি বা ছিনতাই করতে গিয়ে সমস্যা হতো এই চক্রটির, তাই যেখানেই সিসিটিভির দেখা মিলত সেখান থেকেই ক্যামেরা খুলে নিয়ে আসতো তারা। এভাবেই চুরি করা ক্যামেরা দিয়ে নিজেদের টর্চার সেলের নিরাপত্তা জোরদার করত অপরাধীরা। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, যখন ফিরছি তখন থাকবে এমন অভিনব ক্যামেরা চুরির আদ্যপান্ত। সৌজন্যে ZSRM। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন অনুসন্ধান সমাধানে। দেখছিলেন ছিনতাই আর টর্চার সেলের গল্প। এরা টর্চার সেলে শুধু নির্যাতন করেই থেমে থাকে না, ওই এলাকায় চুরি, ছিনতাই সহ নানা অপরাধে জড়িত তারা। এসব অপরাধ কর্মকাণ্ড করতে গিয়ে তাদের সমস্যা হচ্ছিল সিসি ক্যামেরা নিয়ে। সিসি ক্যামেরা থাকায় ছিনতাই করতে গিয়ে ধরা পড়ার ভয়ও কাজ করে তাদের মাঝে। এমন অবস্থায় থেকে এক অভিনব ফন্দি করল এই ছিনতাইকারীর দল। যেসব এলাকায় ছিনতাই বা চাঁদাবাজির সময় সিসি ক্যামেরা তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেসব এলাকা থেকে সিসি ক্যামেরা খুলে নিয়ে আসতো তারা। এবার চুরি করা ক্যামেরা বসানো হতো তাদের টর্চার সেলের বাসায়, মানে ছিনতাইকারীরা তাদের আস্তানার চারপাশ ক্যামেরা স্থাপন করে ফেলতো। এভাবে পুরো এলাকার চারপাশে কি ঘটছে তার সব চিত্র টর্চার সেলে বসেই দেখতো তারা। এর মধ্য দিয়ে আশপাশের অনেক কিছুই নিয়ন্ত্রণ করা সহজ হতো ছিনতাইকারীদের। আর যারাই এই টর্চার সেলের নির্যাতনের শিকার হতেন, ভয়ে তারা এসব নির্যাতনের কথা কাউকেই বলতেন না। আমার ভয়টা বুঝতে পারতেছেন, দিনে দুপুর 4টা বাজে আমার ভয়তে এসে 3-4 আমার জীবন আমি যে ফেরত পাইছি বেশি কথা বলতে গেলে রাত বেড়াতে আবার আমাকে চল লাগে নিজেও একটা জীবনের রিস্ক করে দেয় যা করে জিজ্ঞেসেন কই তো শুধু জীবনের রিস্ক এলে কেউ বানাবে। কে এই পারভেজ? তার খোঁজে শুরু হয় আমাদের অনুসন্ধান। মাছদাইর গুদারাঘাট এলাকায় তার পরিচয় নিয়ে আছে নানান তথ্য। কেউ জানেন তিনি ছিনতাইকারী, আবার কারো কাছে সুদের ব্যবসায়ী, কেউ বা আবার চেনেন ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে। নাম হলো পারভেজ, আপনার সুদের ব্যবসা করে। রাত বইরা চিন্তাই করে ভাই, বুঝছেন? প্রতিটা দোকানে প্রতিটা মানুষের রিক্সাওয়ালারা সবার কাছ থেকে টাকা পয়সা চিন্তা করে নিয়ে যায়। পারভেজ কি করে অগলা থাইকা দিকে আকাম কুকাম করে,
এই গুদারঘাটতে দৈরা ভিতর আজির মাঠে মনে করেন অনেক অত্যাচার করে, কোনো ময়মুরব্বীরা কিছু কয় না, কোনো বাড়িওয়ালারা কিছু কয় না, দৌড়ায়। পারভেজ একা নয়, তার দলে আছে আরো কয়েকজন পুলিশের কাছে যারা সংঘবদ্ধ অপরাধী হিসেবে পরিচিত। তাদের অত্যাচারে অতিষ্ঠ ওই এলাকার সাধারণ মানুষ। রীতিমতো ত্রাসের এক রাজত্ব কায়েম করেছে তারা। ওই চারজনে বাবু, মনির, সাব্বির আর এই যে পারভেজ, এই চারজনের অত্যাচার আমরা মাঝদার এলাকাবাসী কেউই থাকতে পারতাম না। আর একটা গ্রুপ আছে যেহেতু চিন্তায় করে রাত্র দিনে মানুষের থেকে টাকা রাখা দেন। সবার মাঝে সব সময় বিরাজ করে চাপা আতঙ্ক। এত অপরাধ করেও পারভেজ ও তার সাঙ্গপাঙ্গরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ভয় সবচেয়ে বেশি। দেখা যায় 2-3 জন উঠে ওইটা মনে করেন পিস একজন গামছা দিয়ে পেঁচদা ধরে, দুইটা মনে করেন এরপরে গাড়ি লিয়ে জায়গা আমগো গেরেদের একটা গাড়ি লিয়ে গেছে মাইরে আন্দা পোষায়া কূপ লাগাই দিছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় এই চক্রের কাছে যেন সবাই জিম্মি, ভাড়াটিয়ারাও তাদের টার্গেটে। শুনলে অবাক হবেন, নানামাত্রিক অপরাধ থেকে রক্ষা পেতে এখানকার এলাকাবাসী স্মার্ট মোবাইলই ব্যবহার করেন না। পারভেজের এই গ্রুপে আছে হত্যা মামলার আসামি হাসিবুল রহমান সাব্বির, পুলিশের খাতায় যিনি একজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার দলে আছে স্থানীয় চাঁদাবাজ ও ছিনতাইকারী বাবু, মনির, শাওন, রাকিব ও কৃষ্ণা, যারা ওই এলাকায় অপরাধ করে যাচ্ছে দিনের পর দিন। এমনই অভিযোগ এলাকাবাসীর। পুলিশ তো নিয়ে 2 মাস আগে ছেড়ে দেয়। পুলিশ যদি কিছু করতো তো তেমন করতো না। মারার আমরা আসামি একটা, তারপর ফ্রিডম করে কেমন সাধারণ মানুষ তো ফ্রিডম করতে পারবো না। গুদারাঘাট থেকে মিস্ত্রিবাগ, এনায়েতপুর, হাজির মাঠ সংলগ্ন পুরো এলাকায় তাদের রাজত্ব। তাদের অত্যাচার থেকে নারীরাও রেহাই পান না। এক নারীর সঙ্গে আমরা যখন কথা বলছি তখন তিনি বললেন, জানতে পারলে তাদের মেরেও ফেলতে পারে সন্ত্রাসীরা। চোখটা দেখি, কান দিয়ে শুনি, আর কিছু বলার নেই। আপনার কি ভয় পান? না, ভয় না পাইলে প্রতিবাদ করবেন। আমরা বাড়া থাকি, আমরা প্রতিবাদ করে কি করবো? আঙ্গুর মারি হালাবো। হ্যাঁ, এটা রিস্ক কেমনে জানো ভাই? এলাকার স্থানীয়দের চাইতে বেশি আতঙ্কে থাকেন বিভিন্ন বাসার ভাড়াটিয়ারা। তাদের ভাষ্য, এই অপরাধীদের অত্যাচার অনেকটা নীরবে সহ্য করে যাচ্ছেন তারা। নতুন ভাড়াটিয়া যারা এলাকায় বসবাস করতে নতুন আসে, তারাও তো তাদের জানের নিরাপত্তা নেই। এমনকি চাঁদা না পেলে, কথা না শুনলে মাদক দিয়েও ফাঁসানোর অভিযোগ আছে সাব্বির, পারভেজ ও তার সহযোগীদের বিরুদ্ধে। সবকিছু কেড়ে নেয়ার কথাও জানিয়েছেন ভুক্তভোগীরা। আমার ছোট ভাই, তো ওরা মাদকটা হাতের মধ্যে মাদক রেখে বলতেছে যে এই তোমাদের নামে ইনফরমেশন আছে, তো সে তার হাতের মধ্যে মাদক রেখে পকেটের মধ্যে হাত দিয়ে মানে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। তো আর পকেটে হাত ঢুকে দিয়ে দেয়নি, পরে বের করে দিছে। এই আর কি এরকমভাবে ওরা নিজেরাই মাদক আইনা ঢুকায় দিয়ে তারপরে এই তাকে অপবাদ দিয়ে এরপরে মোবাইল, টাকা পয়সা যা আছে এগুলো চিনতে পারে। তাদের নির্মম নির্যাতন থেকে রক্ষা পায় না প্রতিবন্ধীরাও। নারায়ণগঞ্জের এনায়েতপুর ইউনিয়নের দক্ষিণ মাঝদাইরের গুদারাঘাট এলাকার নৈশকালীন গার্ড হিসেবে দায়িত্ব পালন করেন এই প্রতিবন্ধী ব্যক্তি। রাতের আধারে এখানকার একটি গেট খুলে না দেয়ায় তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। বলছিলেন সে কথাই। ঢুকতে দেনা ভিক্ষা গেটের ভিতরে দেনা ভিতরে ঢুকছে আমার বাধা পিটাইছে এলাকার মুরব্বীরা ডরে কিছু করে না। মন মতো নেশার জায়গা না পেলে পারভেজ, সাব্বির, বাবু, মনি সহ অন্যরা যে কোনো সময় হামলা করে বসে। স্বপন মিয়া ছেলে সাব্বিরে রাত্রে করে আক্রমণ করছে আমার উপরে। দিনে এবার অন্য গিয়ে চাঁদা চাইছে, আমার এক বাইরের ভাই আমি কি চাঁদা এই বলাইতে চাকু বাইর করে এই করছে। খালি আল্লাহ খালি দেয় না কি অবস্থা, সবাই উপরে বিল্লা আছে। তাকে 5-6 জন সবাই মহিলা পুরুষ, মহিলা থেকে মোবাইল দিতে চায় না বলে তোর ইজ্জত লো মন শরমে পড়ে মোবাইল দেওয়া দেয়। স্থানীয়দের মধ্যে অনেকের আক্ষেপ আছে। তারা বলছেন, ছিনতাই, চুরি আর ঠ্যাকপাটি এই চক্রের ভয়ে এলাকার বেশিরভাগ মানুষই স্মার্টফোন ব্যবহার করেন না, কারণ স্মার্টফোন অন্য ফোনের চেয়ে কিছুটা দামি।
নিজের কষ্টার্জিত অর্থে কেনা ফোন যে কোনো সময় হয়ে যেতে পারে সাব্বির, পারভেজ সহ তার গ্রুপের সদস্যদের হাতে। মানে আমার পকেটের মোবাইল ওদের পকেটের জায়গা, মানে এরকম অবস্থা সিচুয়েশন। আর যারা একটু দুর্বল পায় তারা একটু মারধর করে, হ্যাঁ মারধর করার পরে আর 10 জনকে আতঙ্ক সৃষ্টি করে। ওই যে মোবাইল টোবাইল আপনার মনে করেন চিন্তায় মিন্তাই করে রাইখা দেয়। এই ফোনটা ভাই করবো, ফোনের দিকে চেয়ার দিছে, কি এক অবস্থা হবে। এসবের কি কোনো সমাধান নেই? এখন কি কমেছে এদের আধিপত্য? অনুসন্ধানের এ পর্যায়ে আমরা কথা বলেছি স্থানীয়দের সঙ্গে, যারা একসময় ওই এলাকার জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন। তারা বলছেন ধারালো অস্ত্রের কাছে অসহায় সবাই, নিজেদের জীবন বাঁচাতে তাই অনেকেই দেখেও সবকিছু না দেখার ভান করেন। প্রতিটি দোকানে এরা চাঁদাবাজি করত। চাঁদা না দিলে, টাকা না দিলে তাদের উপর আতঙ্কিতভাবে হামলা চালাতো। এরকমভাবে হামলা চালাতো যে সাধারণ মানুষকে এবং এলাকার মানুষও ভয়ে আতঙ্কিত থাকতো। তারা বড় বড় রান্দা, কুড়াল এবং ছুরি নিয়ে তাদের উপরে হামলা চালাতো। একটা মারামারি করে, একটা ছিনতাই করে, একটা মহিলার কাছ থেকে মোবাইল ছিনতাই করে বা টাকায় জোরপূর্বক আদায় করে, বা মানুষের কাছ থেকে বা দোকানদারের কাছ থেকে চাঁদা নিয়ে অন্য এলাকা আবার চলে যায়। তাহলে কি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির ঘাটতি আছে? পুলিশ আসবো, পুলিশ আইসা চোর পুলিশের মতন দৌড়ান দিব আর পালাই যাব, কিন্তু পুলিশ কতক্ষণ থাকবো? আর এরপরেই তো তারা আবার বাড়ি আসে। তো সারা রাতে তারা ডিউটি করে, গার্মেন্টস থেকে বেতন পায়, চাকরির বেতনটা নিয়ে এই রোডটাতে যায়, যাওয়ার সাথে সাথে তারা আটকে দেয়। একই বাড়িতে থাকে স্বামী স্ত্রী দুজনে যাইতেছে, কাবির নামা চায়, তোর যে স্ত্রী তুই প্রমাণ দিয়ে কাবির নামা দিয়ে। এই দুই জায়গায় আলাদা করে অপকর্ম করে, হ্যাঁ, এবং তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করে। এ বিষয়ে কি বলছেন নারায়ণগঞ্জ পুলিশের কর্মকর্তারা? এই টর্চার সেলকে নিরাপদ করার জন্য সে বিভিন্ন জায়গা থেকে যে সিসিটিভির ক্যামেরাগুলো চুরি করেছে সেটিকে দিয়ে সেই বাড়িকে সুরক্ষিত করেছে। আমরা সে সমস্ত চুরি করা আলামতগুলো উদ্ধার করেছি এবং এই এলাকায় মাঝদাইর এলাকায় এই ঘটনার সাথে আরও কারা জড়িত, এই ধরনের টর্চার সেল আরও আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখছি। এই তদন্তের ভিত্তিতে যাদেরকে আমরা এই অভিযোগের প্রমাণ পাওয়া যাবে তাদেরকে আমরা আইনের আওতায় সবার জন্য প্রয়োজন নিরাপদ শহর। এর দায়িত্ব যাদের, তাদেরও থাকতে হবে কড়া নজরদারি, সতর্ক থাকতে হবে অন্যদেরও। আপনার আমার চারপাশে এমন অপরাধের ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। পরিবারের কেউ যাতে এমন অপরাধে না জড়ায় খেয়াল রাখুন সেদিকেও। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে। বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ। সৌজন্যে ZSRM।